চাকরির বয়সসীমা বাড়ানোর আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ। প্রধান উপদেষ্টার বাসভবনে প্রতিনিধি দল 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে কমিটি গঠন। কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যেজন্য আমরা 35 দাবিটা আমরা যৌক্তিক মনে করছি। 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে একজনের মৃত্যু, গুজব ছড়ানোর অভিযোগ বিজিএমইএর, নিরাপত্তা নিয়ে অসন্তোষ। তিস্তার পানি দ্রুত নামছে ভাটিতে, বানভাসীদের নতুন দুশ্চিন্তার নাম নদী ভাঙন। প্লাবিত 5 জেলায় শুরু হয়নি ত্রাণ তৎপরতা। বাড়ি ঘর ভাসিয়ে গেছে, গরু ছাগল নষ্ট হয়ে গেছে, ধান বাদাম মরিচ এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চান স্বজনরা। মূল হোতাদের শাস্তি ও দেশের সব আইনাঘর উচ্ছেদের দাবি সালাউদ্দিন আহমেদের। প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের স্পিস অফেন্স মামলা। সাগর নিহত রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে 2 জনের মৃত্যু, নিখোঁজ একজনের সন্ধানে চলছে অভিযান। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। আগুনটা এখন আমরা সার্চ করে দেখতেছি যে ইগনিশনটা কোথায় হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে। ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার্স। এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া, সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহর রহমতে পর্যন্ত মুক্ত আছি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চাকরিতে আবেদনের বয়সসীমা 35-এর দাবিতে আন্দোলনরতদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এখনও সেখানেই অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে। প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়িয়ে 35 করা হোক। বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা। আজ ঘোষণা নিয়েই ফিরবেন, এই ছিল সংকল্প। সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন। মৃত্যুবরণ করার জন্য ময়মনসিংহ শহর থেকে আসছি, হয় 35 নয় মৃত্যু। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। হঠাৎ করে অতর্কিতভাবে পুলিশের গ্রেনেড হামলা, লাঠিচার্জ, আমার এই যে কানে সাউন্ড গ্রেড লেগেছে, এখানে টিয়ারশেল গ্যাস লেগেছে, এই জায়গায় মানে আঘাত পেয়েছি। একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ। তাদের দাবি, সেশন জট, করোনা সহ নানান কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক সেশন জটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যেজন্য আমরা 35 দাবিটা আমরা যৌক্তিক মনে করছি। 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। তাদের বক্তব্য, বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, বয়সসীমা 35 না করলে বৈষম্য থেকেই যাবে। বিগত 12 থেকে 15 বছর ধরে কোটা ছিল 56%, প্রশ্নপত্র হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে। সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়কচাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না। আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, চাকরি প্রার্থীদের একটি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন, তারা ফিরেছেন কিনা এই মুহূর্তের আপডেট আসলে জানতে চাই আপনার কাছ থেকে। জি ধন্যবাদ শাওন। আসলে আজকে ঘন্টা দেড়েক আগে তারা সেখানে গেছেন এবং এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর যে ব্যানার, সেই ব্যানারের তারা সারা দেশের 12 জন সমন্বয়ক আছে, সেই সমন্বয়কদের থেকে 6 থেকে 7 জনের প্রতিনিধি দল তারা গেছেন প্রধান উপদেষ্টার বাসভবনের মধ্যে। এবং কিছুক্ষণ আগে তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নাহিদ ইসলাম তিনিও গেছেন, আরেকজন সমন্বয়ক শ্রম উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও এখানে আছেন, এবং বিভিন্ন স্তরের প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তারাও ভেতরে আছেন। আমরা যতদূর জানি যে তাদের নিয়ে আসলে মিটিং হচ্ছে এবং এই যে আন্দোলনরত যে প্রতিনিধি দল যারা, তাদের নিয়েও একটা মিটিং হচ্ছে। এখন সেটা সরাসরি আন্দোলনরতদের সেই সকাল থেকে দাবি ছিল তারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চান, দেখা করতে চান। যদিও আমরা এর মধ্যে দুপুরবেলায় দেখেছি সরকারের পক্ষ থেকে একটা অবহিত করা হয়েছে যে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এই চাকরির বয়সসীমা বা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে কিনা এই ব্যাপারে সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে বা তারা সেই সিদ্ধান্তটি এক সপ্তাহের মধ্যে জানানোর কথা। তো আজকে যেটা হয়েছে যে আন্দোলনরতদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একটা ইতিবাচক কোনো সিদ্ধান্ত বা এই না আসা পর্যন্ত তারা এখান থেকে যাবে না। আমরা দেখছি যে কফিনের কাপড় পরে তারা এখানে আন্দোলনে গেছেন এবং এইটা যদি এখন সিদ্ধান্ত না হয় বা তাদের পক্ষে সিদ্ধান্ত না যায়, তাদের আন্দোলনটা আরও বড় হবে, তারা এখানেই আমরণ অনশনে যাবেন। তো তাদের পক্ষ থেকে দেখা যাক কিছুক্ষণের মধ্যে হয়তো ধারণা করা হচ্ছে যে এই বৈঠকটি শেষ হবে, তাদের প্রতিনিধিরা বের হবেন, সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বা প্রতিনিধিরা বের হবেন, তখন জানানো যাবে যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হচ্ছে কিনা। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা সেই আপডেটটুকু দিতে পারবো। মনির, ধন্যবাদ আপনাকে। সাবেক সিনিয়র সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক আর জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণ করা সংক্রান্ত কমিটি করা হয়েছে। এই কমিটি 7 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশ দেবে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেকুসুর রহমান একই সাথে ডিসি নিয়োগে 3 কোটি টাকা ঘুষের খবরের কোনো সত্যতা মেলেনি বলে দাবি করেছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা। সোমবার এই ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসার সামনের সড়কে উত্তেজনা ছড়িয়েছে। এই অবস্থায় বয়স বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখে সুপারিশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুঈদ চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হলো এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করা হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। সচিব জানান 10 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসি নিয়োগের পর বঞ্চিতদের অভিযোগে বেশ কজন উপসচিব শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে 17 জনকে শাস্তি দেওয়া হচ্ছে, চলছে বদলিকরণ। আমি ডিসি হতে পারি নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয়নি এবং সত্যি কথা বলতে কি জনগণ নেয়নি। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হচ্ছে দমন না করেন, আইন অনুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে এবং আমাদের শৃঙ্খলা থাকবে না, এবং প্রশাসনের একটা বড় সাইট হলো শৃঙ্খলা। ডিসি নিয়োগে 3 কোটি টাকা ঘুষের খবরকে ভুয়া বলে উল্লেখ করেন সিনিয়র সচিব। বলেন যে ব্যক্তির অ্যাকাউন্ট ও চেক তিনিও পলাতক, এ ব্যাপারে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। এই চেকটার সূত্র হলো ওই কালবেলা পত্রিকা। ওনার সাংবাদিকদের এখানে থাকেন, তাকে জিজ্ঞেস করেন। কালবেলা পত্রিকা আপনাদের মধ্যে কেউ আছেন উইদাউট এনি সোর্স একটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন। পাহাগুলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই। সে সাংবাদিককেও ডাকা হয়েছিল, উনিও কোনো সদুত্তর দিতে পারেননি। যাতে আপনার তথ্য সম্প্রচার নাকি এই মন্ত্রণালয় যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। তথ্য যাচাই বাছাই করে সংবাদ প্রকাশে অনুরোধ করেন জনপ্রশাসন সচিব। আপনারা এই ব্যাপারে নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরও কয়েকজন। দুপুরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে, তবে আশুলিয়ার 18টি কারখানা আজও বন্ধ রয়েছে। বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশুলিয়ায় মণ্ডল গ্রুপের পোশাক কারখানায় মালিকপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন শ্রমিক প্রতিনিধিরা। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। এ সময় আশেপাশের অন্য কারখানার শ্রমিকরাও সেখানে জড়ো হতে থাকেন। অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীও। প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। কাউসার হোসাইন নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে, আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে, আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে বাইপাইল এলাকায় 2টি কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন। শিল্প পুলিশ জানিয়েছে আশুলিয়ার বেশিরভাগ কারখানাতেই উৎপাদন চলছে, তবে বন্ধ রয়েছে 18টি কারখানা। 22 সাল থেকে 4 মাসের বেতন বাকি আছে। সেই বেতনগুলো না দিয়ে মালিক পক্ষ কি করেছে, এই টাকাগুলো সব অস্ট্রেলিয়া পাচার করেছে। আজকে ওরা টাকা না দিয়া ওরা একটা নোটিশ জারি করছে, আরো 3 বার সময় চাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে এসে রাস্তা অবরোধ করছি। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোই পুরোদমে উৎপাদন চলছে। গতকাল বন্ধ থাকা 5টি কারখানা খুলেছে, তবে এখনও উৎপাদন বন্ধ আছে 4টি কারখানায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা অভিযোগ করেন নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না। এরই মধ্যে অনেক ক্রেতা গোষ্ঠী ক্রয়াদেশ বাতিল করেছে বলেও জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফিং করেন বিজিএমইএ নেতারা। তুলে ধরেন কারখানাগুলোতে চলমান অস্থিরতা এবং বিশৃঙ্খলার চিত্র। নিরাপত্তা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বলেন, শ্রমিকদের 18 দফার অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও আন্দোলনের নামে কারখানা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। নিরাপত্তা বাহিনীর মাঠ পর্যায়ের ভূমিকা যতটা জোরালো আমরা আশা করি, অতীতে যেভাবে দেখে এসেছি, এই ধরনের সিচুয়েশন আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া, এটাকে তারা যেভাবে কন্টেইন করেছে, এটা আমরা either it's not being quick enough or it's not being strong enough. আমরা কি দেশের প্রতি আমাদের কোনো ধরনের ট্যাক্স দেই? আমরা দেশের প্রতি কোনো কাজ করি না, দেশকে আমরা কিছুই দেই না। তাহলে আমি কি এইভাবে আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাক্টরি চালাবো? আগামী দিন ফ্যাক্টরি চালাতে চাই এবং আমার এই ফ্যাক্টরি চালানোর জন্য 2টি জিনিস দরকার: আমার আশেপাশের ফ্যাক্টরিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং আমার ফ্যাক্টরির সিকিউরিটি। সভায় শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলে ধরে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে চলমান শ্রমিক বিশৃঙ্খলায় ক্রেতারা বিরক্ত হয়ে পড়েছে। তারা আর কোনো অজুহাত শুনতে চায় না। এরই মধ্যে ক্রয়াদেশ বাতিল করার কথাও জানিয়েছেন অনেক ক্রেতা গোষ্ঠী। আগামী 3-4 বছর 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে আরএনডি ইন্ডাস্ট্রি চলে যাবে যদি আমাদের ওয়ার্কার এই কাজ করে। তো এখান থেকে গার্মেন্ট যদি চলে যায়, 40 লাখ লেবার করবেটা কি? নিরাপত্তার অভাব কন্টিনিউ হয়, তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। আমি গতকালকে, আজকে এখন আসলাম, এখানে আসার আগে একটা ভাইরাস সাথে কথা বলে আসছি। আই হ্যাভ পেইড 48 লাখ টাকা ক্যাফে, জাস্ট গত 2 দিন একটা ভেসেল মিস করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা না থাকায় চলমান অস্থিরতা কাটছে না, এমন অভিযোগ করেন বিজিএমইএ নেতারা। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না। সহিংসতা বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ছে, আক্রান্ত হচ্ছে ভালো প্রতিষ্ঠানও। শ্রমিক বিক্ষোভের কারণে আজ 31টি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। তিস্তায় পানি কমার সাথে শুরু হয়েছে ভাঙন।
অববাহিকার শতাধিক পয়েন্টে ভাঙনে দিশেহারা হাজারো পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন এবং বন্যায় প্রতি বছর 20,000 মানুষ উদ্বাস্তু হয়। ক্ষতির পরিমাণ দাঁড়ায় লাখো কোটি টাকা। অবস্থার উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় সবাই। ঘরটা হঠাৎ করে পানি বাড়লো, তারপরে ঘরটা ভাঙে যাওয়া শুরু করছে নদীর, মানে মাল পানি কিছু আমি নিতে পারি নাই, অসল মানুষ। রংপুর কাউনিয়ার বিশ্বনাথ গ্রামের রাবেয়া বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ছিলেন অন্যের ভিটায়, সেটুকুও আগের রাতে গিলে খেয়েছে তিস্তা। শ্বশুরবাড়িতে থাকতেন নজরুল ইসলাম, তার বাড়িঘরও বিলীন। একই অবস্থা আব্দুস সালামের। তহিরুন্নেসাও গবাদি পশুসহ গৃহস্থলীর মালামাল রক্ষা করতে পারেননি। উঁচুতে 1 ইঞ্চিও জমি নেই তাদের। বাড়ি ঘর দরজা দেখেন খাড়া করে করে রাখছি, এখন বাড়িতে করি কোথায়, জমি জমা নাই, কিছু নাই, ভেঙে ভাও নাই। মানুষ থাকতে ঘরে মাটি যাওয়া শেষ। আগের মুরগি আসছিল 20টা, তাক সেই মুরগিগুলো নিয়ে নিছে। রোববার ওপরে থাকলেও বিপদ সীমার নিচে এখন তিস্তার পানি। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ তিস্তা অববাহিকার শতাধিক পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। আমার বয়সে 20টা বাড়ি ভাঙলাম, এইভাবে আর কি থাকি। টাকা পয়সা কই পাবো বলে অন্য জায়গায় জমিন কিনে হয়তো বাস্তবিটা করবে, এরকম তো টাকা পয়সা সবার ঘরে সবসময় থাকে না। অবস্থার উত্তরণে ভুক্তভোগী, জনপ্রতিনিধি এবং নদী আন্দোলনে যুক্তদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই নদী খননটা হতো, এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হতো, তাহলে আমাদের যতই ভারত থেকে পানি আসুক না কেন, তখন আমাদের একমুখী হয়ে এই রাস্তাটা পানিগুলো প্রবাহিত হতো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি না হলে অববাহিকায় পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে। আজকেই যদি নদী খননের কাজটা আমাদের করে দিত, তাহলে আমরা এতে শান্তি, আমার কোনো আপত্তি নেই। আসগর আলী চাচার এই নদী খননের দাবিটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে 174 বর্গ কিলোমিটার আবাদি জমি উদ্ধার হবে, নদীতে নৌকা চলবে, জলাধার হবে, পাশাপাশি গড়ে উঠবে তিস্তার 2 পারে স্যাটেলাইট শহর। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গনাই, রংপুর। গুম হওয়া ব্যক্তিদের ফেরত চেয়েছেন পরিবারের সদস্যরা, আর তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মানের বিচারে গুম ও গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। জানান, বিগত সরকারের সহচরদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার সফল হবে না। জাতীয় জাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে বিএনপির এই নেতা জানান, সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে তার দল। এক একটি ছবি যেন এক একটি গল্প, যে গল্প বর্তমানের বাস্তবতার, যেখানে হাহাকার স্পষ্ট মিশে থাকা শোকে, ভয়ে কিংবা আতঙ্কেও। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী সংগ্রহশালায় গুমের শিকার 17টি পরিবারের দুর্বিষহ দিনগুলো উঠে আসে আলোকচিত্র হয়ে, যার আয়োজনে ছিল গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক। আমরা আর গতকাল কেঁদে যাব, আপনারা প্রশ্ন কেন করেন না? আয়না করে লোকগুলা কোথায়? 2 মাস হয়ে গেছে, কেন এই লোকের সন্ধান আপনারা চাচ্ছেন না? নিশ্চয়ই সন্তানের জননী এই নারী জানতে চাইতেই পারেন তিনি সদভা না বিধবা। সন্তান প্রশ্ন রাখে, তার বাবা মৃত নাকি জীবিত। এই প্রদর্শনীতে জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষক আলোচনায় যোগ দিয়ে 61 দিন পর গুম থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও তুলে ধরেন সেই জিজ্ঞাসা। ধরে নিলাম এটা আয়না ওখানে নেই, আমি ছিলাম একটি কবরের মতো জায়গায়। কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে, তাদের কবর কোথায় যদি থাকে। সীমিত আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, বিগত সরকার হত্যা আর গুমের মধ্য দিয়েই ফ্যাসিবাদ সৃষ্টি করেছে। অভিযোগ করেন, গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। All the bloody criminals, killers, they must be brought to justice immediately. তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে দিয়ে স্বীকার করাতে হবে।
সঞ্জিদা খাতুন তুলির ভাইকে যদি আবার তুলে নিয়ে যাওয়া হয়, আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা যে কর্তৃপক্ষ তার ভাইকে তুলে নিয়ে গেছেন, আমরা তার ব্যাখ্যা চাই। কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? যথাযথ আইনি প্রক্রিয়ায় একজনের সাথে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে বলবো, এর জবাবদিহিতা আপনাদের করতে হবে। এর আগে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিট, যমুনা নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও নির্বাচন হতো না কথাটি ঠিক নয়। জাতীয় পার্টিকে ভেঙে আরেকটি বি টিম আগেই তৈরি করে রেখেছিল তৎকালীন হাসিনা সরকার। বনানীতে আলোচনা সভায় বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। একই সাথে একদলীয়করণ থেকে আরেক দলীয়করণের দিকে দেশ যাচ্ছে কিনা সেই শঙ্কা প্রকাশ করেন তিনি। জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্তের কথা জানাতে ২০২৩ সালের ২৭ নভেম্বর সংবাদ সম্মেলন ডাকেন দলের চেয়ারম্যান জি.এম. কাদের। কিন্তু পরে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব, ঘোষণা দেন নির্বাচনে যাওয়া। কেন এই সিদ্ধান্ত পরিবর্তন? যুব সংহতির আলোচনা সভায় তার সাফাই দিলেন চেয়ারম্যান। আমি বললাম, আমি কোনো কিছু মানি না। আমি মনে করি নির্বাচন হবে না, নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে। দাবি করেন ভোটে না গেলেও আওয়ামী লীগকে পাতানো নির্বাচন থেকে দূরে রাখা যেত না। একই সাথে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপি সহ অপরাপর দলগুলোকেও দায়ী করেন তিনি, কারণ তারা ২০১৮ নির্বাচন করেছিল। আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো, জাতীয় পার্টি গ্রুপ। কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত না। জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকেই এর প্রতি জাতীয় পার্টির সমর্থন ছিল দাবি করে সংস্কার উদ্যোগকে সাধুবাদ জানান জি.এম. কাদের। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত হতে পেরেছে একটা দিকে, মানে এক দল চলে গেলে আরেক দল, এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছে কিনা এটার বিষয়ে সংশয় হয়। আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। নতুন কোনো স্বৈরাচারের উত্থান যেন না হয়, তাই প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তন এবং সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের পরামর্শ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই তখনই ঘাবলা দিয়ে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সাইবার আইন দায়ের ১৩৪০টি মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এই মামলাগুলো ফেসবুক স্ট্যাটাস সহ গণমাধ্যমের সংবাদ ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দায়ের হয়েছিল। মন্ত্রণালয় জানায় ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩-এর সাইবার নিরাপত্তা আইনে দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে ৫,৮১৮টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে স্পিচ অফেন্স সম্পর্কিত ১৩৪০টি মামলা প্রত্যাহার করা হচ্ছে। এসব মামলার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনে ২৭৫টি মামলা চলমান রয়েছে। এবার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিবেদন জমা দেবার সময় দেওয়া হয়েছে ৬ মাস। একই সাথে তদন্তভার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, এত দীর্ঘ সময়েও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক। সাগর রুনি হত্যার পর অদ্ভুত এক রিটে ২০১২ সালে তদন্তভার র্যাবের হাতে দেন তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ। কোনো অভিজ্ঞতা না থাকলেও এক যুগের বেশি সময়ে মামলাটি নিজেদের কাছে কুক্ষিগত করে রাখে সংস্থাটি। কখনো ডিএনএ রিপোর্ট, কখনো বা স্কেচ আঁকার কথা বলে করা হয় কালক্ষেপণ। এসব কারণে সাগর রুনি হত্যার বিচার নিয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েছিল পরিবার। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ফের আশাবাদী হয় সব পক্ষ। সোমবার মামলাটির তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
শুনানিতে হাইকোর্ট বলেন দীর্ঘ 12 বছরেও তদন্ত শেষ না হওয়া বেদনাদায়ক, একই সাথে আশ্চর্যজনকও। বলেন সবার মতো হাইকোর্টও এই হত্যার ন্যায় বিচার দেখতে চায়। পরে এই মামলার তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সের হাতে দেন বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ। এমন আদেশে খুশি মামলার বাদী ও আইনজীবীরা। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি। আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা। যেমন আমি যদি কোথাও কথা বলতাম, সাথে সাথে যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগ্যাল মিডিয়া ছিলেন, তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন মামলাটি তদন্তে র্যাবকে দায়িত্ব দিতে রিট করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে। সত্য উদ্ঘাটন না করার জন্যই সেই রিট হয়েছিল কিনা তাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। র্যাব কীভাবে তদন্ত করবে তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো। সাগরনী হত্যার তদন্তে র্যাব এখন পর্যন্ত সময় নিয়েছে 111 বার। পরবর্তী তারিখ ছিল 15 অক্টোবর। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির একটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেছে 3 জনের। চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে এই ঘটনার পর আতঙ্কে সরিয়ে নেওয়া হয় আশপাশের সব জাহাজ। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে নোঙর করে রাখা বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও বন্দরের একাধিক টাগবোট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ শুরু করে। জিনিসপাতি ভেঙচুর করে জাস্ট উপর দিয়ে, জাহাজের উপর দিয়ে বিভিন্ন নদীর যে বিভিন্ন জায়গায় উড়ে পড়তেছে আর কি, আগুন টাগুন সহ আর কি। 3 জন লোক গেছে এখানে দেখছি, কিন্তু কি করতেছে করে না এটা দেখি না। 3 জন কনফার্ম, আমি ওখানে ছিলাম। ঘটনার সময় জেটিতে থাকা নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপ কর্মচারী সহ 40 জনের বেশিরভাগই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। নিখোঁজ 3 জনের মধ্যে পরে 2 জনের মরদেহ উদ্ধার হয়। এখন আমরা সার্চ করে দেখতেছি যে ইগনিশনটা কোথায় হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে। জাহাজে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্রুদের স্বজনরা। দিশারা তো তার কি আর কি আছে, ছেলে নাই, 5টা মেয়ে, তাহলে দিশারা না। আমরা যদি আপাতত মৃতদেহটা পাই সেটা নিয়ে বাড়িতে যেতে পারবো। বিস্ফোরণ হলেও জাহাজে থাকা জ্বালানি তেল নদীতে ছড়ায়নি বলে দাবি বিএসসির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে সংস্থাটি। এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া, সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহর রহমতে পর্যন্ত মুক্ত আছি। যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার্স, ক্যাটাস্ট্রফিক, এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু। 38 বছরের পুরনো রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বহির্নোঙর থেকে ক্রুড অয়েল জেটিতে নিয়ে আসে। এরপর তা সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। তুচ্ছ ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়। হামলা হয়েছে সেনা সদস্যের পরিবারকে বহনকারী একটি গাড়িতে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মহানবীকে কটূক্তির অভিযোগে এক তরুণকে ধরতে মিছিল নিয়ে যাচ্ছিল হেফাজত নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তার পরিবার ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। কটূক্তি করা তরুণকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ভেবে তারা এটি ঘেরাও করে চড়াও হয়। এ সময় সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয়রাও যোগ দেন। খবর পেয়ে সেনা টিম ও পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়। ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে। বিকালে সড়ক অবরোধ ও পটিয়া থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে
ফিলিপনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত নঈমউদ্দিন ওরফে সেন্টু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় নঈমউদ্দিন ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন। এ সময় পেছনে জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। গুলিবিদ্ধ নঈমউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা জানান নিহত নঈম একসময় উপজেলা বিএনপির সহসভাপতি থাকলেও আওয়ামী লীগের লোকজনের সাথে চলাফেরা ছিল তার। বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন নঈমউদ্দিন। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।